গল্পের নাম মধুমালতী, লেখক শরদিন্দু ব্যানার্জি। যারা মহারাষ্ট্র দেশে কখনো বাস করেছেন তারা জানেন মারাঠিরা গান ভালোবাসে, ফুল ভালোবাসে, আর ভালোবাসে সাইকেলে চড়তে। পুনার অলিতে গলিতে ফুলের দোকান, গান বাজনার আখড়া আর সাইকেলের আড়ত। আড়তে সাইকেল ভাড়া পাওয়া যায়, 1 আনা ভাড়া দিয়ে 1 ঘন্টা সাইকেল চড়ে বেড়ানো যায়। মেয়ে ছেলে সবাই এখানে সাইকেলে চড়ে, বিশেষত কলেজের ছেলে মেয়েরা। এদেশে মেয়েদের আলাদা কলেজ নেই, সকলে একই সঙ্গে পড়াশোনা করে। তাই কলেজের ছুটি হলে দেখা যায় রাস্তা দিয়ে সাইকেলের নবযৌবন জল তরঙ্গের মতো বয়ে চলেছে। আমি প্রথম যেবার পুনায় আসি সেবারে শহরের দক্ষিণ পশ্চিম দিকে একটা হোটেলে মাসখানেক ছিলাম। রাস্তার নাম তিলক রোড। এই তিলক রোডের একটু দূরে এসপি কলেজ। সামনেই রাস্তার ওপর প্রকাণ্ড সাইনবোর্ড, লেখা আছে বামন রাও সাইকেল মার্ট, একটা সাইকেলের দোকান। এখানে সাইকেল ভাড়া দেয়। কত লোক আসছে, সাইকেল ভাড়া নিয়ে চলে যাচ্ছে। আমিও কেন সাইকেলে চড়েই ঘুরি না? অবশ্য অনেক দিন চড়িনি, কিন্তু এই যে বলে না সাঁতার কাটা, সাইকেল চড়া মানুষ একবার শিখলে আর ভোলে না। সুতরাং সাইকেল চড়ে ডাক্তারের আজ্ঞা পালন করব। যেমন ভাবা তেমনই কাজ। বিকেলবেলা সাইকেলের দোকানে পৌঁছে গেলাম। দোকানদার বামন রাও খাতায় আমার নাম ঠিকানা লিখে সাইকেল দিল। বামন রায়ের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। সে অল্প স্বল্প হিন্দি বলতে পারে যদিও, কিন্তু তবুও নির্জন পুরীতে এই আমার প্রথম বন্ধু। যাকে এবার আসল কথায় আসা যাক। সে রাতে যথাসময়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম কিছুতেই এলো না। বোধহয় দুপুরে একটু বেশি ঘুম হয়ে গেছিল। শুয়ে শুয়ে বই পড়ার চেষ্টা করলাম, তাতে ঘুম আসে, কিন্তু বই বন্ধ করলেই আবার ঘুম ছুটে যায়। রাত প্রায় 1টা পর্যন্ত ঝুলোঝুলি করে উঠে দাঁড়ালাম। তারপর শাল গায়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাইরে বেশ কনকনে ঠান্ডা, এক আকাশ তারা যেন শীতের বাতাস লেগে অল্প অল্প কাঁপছে। রাস্তায় একটাও লোক নেই। 5 মিনিট দাঁড়িয়ে আছি, হঠাৎ রাস্তার দিক থেকে কিরিং কিরিং শব্দ কানে এলো। সাইকেল আসছে বোধহয়। একটু অবাক হলাম আর সেই দিকে তাকালাম। সাইকেল কিন্তু দেখা গেল না, এখনো হয়তো দূরে আছে। কিন্তু রাস্তা এত শান্ত, এত নির্জন, সাইকেল চালক ঘন্টি কাকে দেখে বাজালো? তাকিয়ে রইলাম। অস্পষ্টভাবে দেখা গেল একজোড়া সাইকেল পাশাপাশি আসছে, তাদের ল্যাম্প নেই। হঠাৎ করে মধুর হাসির শব্দ কানে এলো। দুজন একসঙ্গে হাসছে, একজন পুরুষ একজন নারী, কিন্তু দুজনের হাসি যেন বেশ এক সুরে বাঁধা। সাইকেল দুটো ক্রমশ কাছে আসছে, এবার তাদের স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ ঘাড়ের রোঁয়া শক্ত হয়ে উঠল আমার। সাইকেল দুটো আসছে বটে, কিন্তু তাদের কোনো আরোহী নেই। আরোহীর আসন শূন্য, কেবল দুটো সাইকেল পরস্পর সমান্তরালে চলে আসছে। বুকের রক্ত হিম হয়ে গেছে, তবু বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। সাইকেল দুটো স্বচ্ছন্দ গতিতে আসছে, কোনো তাড়াতাড়ি নেই। ঠিক আমার সামনে দিয়ে যেতে যেতে থমকে গেল। মনে হলো যেন অদৃশ্য আরোহীরা সাইকেল থেকে নামলো। হাওয়ায় একটা ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। তারপর সাইকেল দুটো বামন রাওয়ের দোকানের দিকে চলে গেল। দরজা বন্ধ। সাইকেল দুটো দরজার গায়ে হেলিয়ে দাঁড়ালো। কিরিং করে একবার ঘন্টি বাজলো, তারপর আর কোনো সারা শব্দ নেই। ব্যালকনি থেকে ঘরে এসে আমি বসলাম। এ কি আমার চোখের ভুল? কিন্তু না, শুধু চোখের ভুল তো হতে পারে না। হাসি শুনেছি, ঘন্টির আওয়াজ শুনেছি, তবে কি অনিদ্রাবশত আমার মাথা উত্তপ্ত হয়ে গেছে? আমি কি জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি? অথবা হঠাৎ একটা কথা মনে হতে আমি আবার তাড়াতাড়ি ব্যালকনিতে ফিরে গেলাম। বামন রায়ের বন্ধ দরজা তেমনই বন্ধ আছে, কিন্তু সাইকেল দুটো অদৃশ্য হয়ে গেছে। শেষ রাতের দিকে কখন ঘুমিয়ে পড়েছিলাম যেন। যখন ঘুম ভাঙল তখন দেখি 9টা বেজে গেছে। আর সকালে বেড়াতে যাওয়ার সময় ছিল না, কারণ পুরাই শীতকালেও বেশ চড়া রোদ্দুর ওঠে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। বামন রায়ের সাইকেলের দোকান খোলা হয়েছে এখন। দিনের কর্মব্যস্ততায়, কালকে রাত্রিরের সেই অন্ধকারের নির্জনতায় যে যা দেখেছি, যেন নিজেই বিশ্বাস করতে পারছি না। দুপুরবেলা বামন রায়ের সাইকেল মার্টে গেলাম। সাইকেল ভাড়াটে খদ্দেরের ভিড় এখন একটু কমে এসছে। বামন রাও একটা মোটা খাতায় হিসাব লিখছিল। বলল, আরে আজ তুমি বেড়াতে গেলে না? আমি একটা লোহার চেয়ারে বসে বললাম, না, ওবেলা যাব। বামন রাও, কাল রাত্রি 1টার সময় তোমার কোনো খদ্দের কি সাইকেল ফেরত দিতে এসেছিল? বামন রাও চমকে গিয়ে একটু আমার দিকে তাকালো। তারপর যেন চিন্তা করছে তেমনভাবে ঘাড় উঁচু করে গাল চুলকোতে চুলকোতে বলল, কই না তো, এই কথা কেন জিজ্ঞেস করছো?
বললাম, কাল রাতে আমার ঘুম হচ্ছিল না, ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, মনে হলো কারা যেন দুটো সাইকেল রেখে চলে গেল। সাইকেলে যে কোনো আরোহী ছিল না সে কথা আর বললাম না। বামনরাও খাতার ওপর চোখ রেখে ধীরে ধীরে বলল, না না, সে তুমি ভুল দেখেছ। অত রাতে কে সাইকেল দিতে আসবে? মারাঠিরা রাত 10টার মধ্যেই সব ঘুমিয়ে পড়ে। আর তোমারও না বেশি রাত অবধি জাগা ভালো নয়, তোমার শরীর কাহিল, তুমি আবার অসুখে পড়ে যাবে। দেখলাম বামনরাও সত্য গোপন করছে, নিশ্চয়ই ভেতরে কিছু আছে। তাকে প্রশ্ন আর করলাম না, জানি সে কিছু উত্তর দেবে না, কিন্তু মনে মনে স্থির করলাম আজ রাতেও আমি পাহারা দেব। প্রায় 9:30টার সময় খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরের আলো নেভালাম। ব্যালকনিতে একটা চেয়ার নিয়ে বসলাম, এমনভাবে বসলাম যাতে আমাকে বাইরে থেকে দেখা না যায়, কিন্তু আমি রাস্তা পরিষ্কার দেখতে পাই। বসে বসে দেখতে লাগলাম পুনা শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। বামনরাও প্রায় 10:30টার সময় দোকান বন্ধ করলো। দুটো সাইকেল বাইরে পড়ে রইল। দরজা লাগাবার সময় সে দেখলাম ব্যাকা চোখে আমাদের ব্যালকনির দিকে তাকালো। আমি কিন্তু ঘাপটি মেরেছিলাম, আমাকে দেখতে পেল না। ঘড়িতে যখন প্রায় 11:30, গায়ে কম্বল জড়িয়ে ওর বাইরে বসে বেশ কাঁপুনি হচ্ছে। আমি সঙ্গে মাঙ্কি ক্যাপ এনেছি, সেটা পরলে কান দিয়ে ঠান্ডা ঢুকতে পারবে না। গিয়ে কেন নিয়ে না আসি? বামন রায়ের দোকানের সামনে দেখলাম বন্ধ দরজার সাইকেল দুটি এখনো দাঁড়িয়ে রয়েছে। চট করে মাঙ্কি ক্যাপ নিয়ে ফিরে আসলাম ঘর থেকে। বোধহয় 8 মিনিটও সময় লাগেনি, কিন্তু এ কি, এরই মধ্যে সাইকেল দুটো অদৃশ্য হয়ে গেছে। বোকার মতো চাইয়ে রইলাম। দূরে টিং টিং করে সাইকেলের ঘন্টি বাজলো, একটু মিষ্টি হাসির আওয়াজ ভেসে এলো। ওরা কি ওত পেতেছিল? আমি যে পাহারা দিচ্ছি তা বোধহয় জানতে পেরেছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কিন্তু ছাড়বো আমি নয়। একবার বোকা বেনেছি, দ্বিতীয়বার বনবো না। যখন সাইকেল নিয়ে গেছে ফেরত তো নিশ্চয়ই দিতে আসবে। বামন রায়ের দরজার ওপর চোখ রেখে আবার বসলাম। 1টা বাজলো, একটু সজাগ হয়ে বসলাম। 2টো বাজলো, না, এখনো সাইকেলের দেখা নেই। মাঝে মাঝে মনটা খালি ভয় পেয়ে উঠছে, চোখ দুটো কিন্তু জুড়ে আসছে। চোখে কিছু দেখলাম না, কানেও কিছু শুনলাম না। হঠাৎ পঞ্চ ইন্দ্রিয় আমার সতর্ক হয়ে উঠল। সাইকেল দুটো চুপি চুপি বামন রায়ের দ্বারের দিকে যাচ্ছে। নিঃশব্দে তারা পরস্পরের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। টুং করে একটা ঘন্টির আওয়াজ হলো, তারপর আর কোনো সারা শব্দ নেই। যারা সাইকেল চড়ে এসছিল তারা চলে গেছে। 5 মিনিট 10 মিনিট কেটে গেল। আমার ঘুম ছুটে গেছে, চোখের পলক পড়ছে না। আমি সাইকেলের মাঠের দিকে তাকিয়ে আছি। খুট করে একটা শব্দ হলো। দরজা একটুখানি খুলে বামনরাও গলা বাড়িয়ে এদিক ওদিক দেখলো। তারপর একে একে সাইকেল দুটি তুলে ভেতরে চলে গেল। দরজা আবার বন্ধ হলো। পরদিন দুপুরে সাইকেল মাঠে গেলাম। বামনরাও একা ছিল। তাকে বললাম, বামনরাও, কাল রাতে আমি সব দেখে ফেলেছি কিন্তু। বামনরাওয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি কি দেখেছ তুমি? বামনরাও ভয়ে কেঁপে উঠল যেন। তারপরে বলল, কথা যেন কাউকে বলো না, জানাজানি হলে ওরা আর আসবে না। ওরা ভারী পয়া, ওরা যদি না আসে আমার দোকান বন্ধ হয়ে যাবে। আমি বললাম, বেশ, কাউকে বলবো না, কিন্তু ব্যাপারটা আমাকে খুলে বলতে হবে। তারা কারা? বামনরাও কিছুক্ষণ ঘাড় নিচু করে ভাবল। তারপর বেশ অনিচ্ছা ভরে বলল, বেশ, আজ রাতে দোকান বন্ধ করার পর তুমি এসো, তখন বলবো, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না কিন্তু। সে রাতে বন্ধ দোকান ঘরে বসে বামনরাওয়ের কাহিনী শুনলাম। কাহিনীতে বামনরাও বলল, বছর 3 আগেকার কথা। আমি তখন নতুন নতুন দোকান খুলেছি। সাইকেলের দোকানের পক্ষে এই জায়গাটা বেশ ভালো। কাছেই এসপি কলেজ, তো অনেক ছেলে মেয়ে পড়ে, বেশিরভাগ তারাই সাইকেল ভাড়া নেয় আমার থেকে। আমার দোকান তাদের জন্যই চালু আছে। এই পর্যন্ত বলে বামনরাও থামল, একটু কান খাড়া করে কি যেন শুনলো, তারপর বলল, একটু বসো, আমি আসছি। সে দরজা খুলে 2টো সাইকেল বাইরে রেখে এলো, একটা মেয়েদের সাইকেল, একটা ছেলেদের। বাইরে তখন রাত বেশ গভীর হয়েছে। বামন রায়ের স্ত্রী 2 বাটি গরম চা এনে রেখে গেল। একটি আমার দিকে ঠেলে দিয়ে অন্যটি নিজের হাতে নিয়ে সে বলতে লাগলো, এসপি কলেজে একটি ছেলে পড়তো, তার নাম মধুকর। বোধহয় উঁচু ক্লাসে পড়তো। আমি যখন তাকে দেখি তার বয়স হয়তো 21 বা 22। ভারী চমৎকার চেহারা, টকটকে রং, লম্বা চিপচিপে গড়ন। মারাঠিদের মধ্যে এমন দেখা যায় না, যেন ময়ূর বাহন কার্তিক। খুব ভালো ক্রিকেট খেলতে পারত। আমি দোকান খোলার পর মধুকর প্রায়ই আসতো। তার নিজের সাইকেল ছিল না, হেঁটে কলেজে আসতো। তারপর বেড়াতে যাওয়ার ইচ্ছে হলে আমার থেকে সাইকেল ভাড়া নিয়ে যেত। কত ছেলেই তো আছে,
কিন্তু মধুকরের চেহারায় এমন একটা মিষ্টতা ছিল, বাইরের এমন শান্ত ছেলে মানুষই ছিল যা সচরাচর চোখে পড়ে না। বেশ বড় বংশের ছেলে, চিৎপাবন ব্রাহ্মণ, কিন্তু শরীরে এতটুকু অহংকার ছিল না। একদিন মধুকরের সঙ্গে একটি মেয়ে এলো, সম্প্রতি স্কুল পাশ করে কলেজে ঢুকেছে। ছোটখাটো মেয়েটি, বয়স বড়জোর 17। মধুকরের মতো অত সুন্দর নয়, কিন্তু ভারী মিষ্টি নরম চেহারা। তার নাম মালতী। মধু আর মালতী দুটি সাইকেল নিয়ে চলে গেল। মধু আর মালতী মাঝে মাঝে আসে, সাইকেল নিয়ে বেড়াতে বেরোয়, আবার সন্ধ্যার পরেই সাইকেল ফেরত দিয়ে যায়। বামনরাও একটু চুপ করলো, একটু যেন সাইকেলের আওয়াজ হলো মনে হলো। ওরা সাইকেল নিয়ে চলে গেল। আমার কৌতূহল বাড়ল, দ্বার খুলে উঁকি মারলাম, দেখলাম সত্যি সাইকেলগুলো অদৃশ্য হয়ে গেছে। ফিরে এসে বসলে বামনরাও বলল, যা হোক, তারপর শোনো। একদিন অন্য দুটি কলেজের ছেলে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুনতে পেলাম যে মালতীও খুব বনেদি ঘরের মেয়ে, কিন্তু দুই বংশে ভীষণ শত্রুতা, বহু যুগ ধরে চলে আসা শত্রুতা। সেকালে দুই পক্ষে রাস্তায় ঘাটে দেখাদেখি হলে ছোড়াছুড়ি চলতো, এখন দুপক্ষ মুখ ফিরিয়ে চলে যায়। তারা যদি জানতে পারে মধু আর মালতী একসঙ্গে সাইকেলে চড়ে বেড়াতে যায়, কুরুক্ষেত্র কাণ্ড করবে। কিছুদিন পর দেখলাম মধু আর মালতী সাবধান হয়েছে, তারা একসঙ্গে আর দোকানে আসে না। সন্ধ্যের পর মধু দুখানা সাইকেল নিয়ে চলে যায়, মালতী বোধহয় আড়ালে কোথাও লুকিয়ে থাকে। তারপর সকলের চোখ এড়িয়ে দুজনে বেরোয়। ওদের বাড়ির লোকেরা বোধহয় কিছু সন্দেহ করেছিল। একদিন রাত প্রায় 8:30টার সময় তারা সাইকেল ফেরত দিতে এসছে। দুজনের মুখ বেশ তৃপ্তিতে ভরা। মালতী একবার মধুকরের মুখের দিকে চাইল, সেই চাউনি দেখেই আমি বুঝতে পারলাম এ আর শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বের থেকে তাদের সম্পর্ক একটু আগে এগিয়ে গেছে। আমার বয়স হয়েছে, ভালোবাসার ব্যাপার আমি অনেক দেখেছি। দুটি ছেলেমেয়ের মধ্যে ভালোবাসা হলো, তারপর যখন তারা দেখলো বিয়ে হবার নয়, তারা 2-4 দিন কান্নাকাটি করলো, মন খারাপ করলো, ক্রমে আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু এ যেন সে জিনিস নয়, এ একেবারে জীবন মরণের ব্যাপার। মধু আর মালতী প্রাণ দেবে, তবু পরস্পরকে ছাড়বে না। হঠাৎ একদিন ওদের আসা যাওয়া একদম বন্ধ হয়ে গেল। 10 দিন আর মধুর দেখা নেই। তারপর একদিন দুপুরবেলা হঠাৎ করে মধু এলো, বলল, একটা সাইকেল দাও তো, একটু ঘুরে আসি। দেখলাম তার চোখ মুখ শুকনো, চুল রুক্ষ, যেন কতদিন চান করেনি, খায়নি। আমি বললাম, একটা সাইকেল? সে বলল, হ্যাঁ, মালতীকে ওরা কলেজ থেকে ছাড়িয়ে নিয়েছে, ঘরে বন্ধ করে রেখেছে, আর কলেজে আসতে দেয় না। 3-4 দিন পরে বর্ষার বৃষ্টি নেমেছে, চারিদিকটা বেশ ঠান্ডা। আমার দোকানে রাত্রি 9টার মধ্যেই খদ্দের আসা বন্ধ হয়ে গেছে। আন্দাজ 9:30টার সময় আমি দোকান বন্ধ করে শুতে যাচ্ছি, দরজায় ঠকঠক করে ঠোকা পড়ল। দরজা খুলে দেখি মধু আর মালতী, দুজনের জামাকাপড় ভেজা, চোখ মুখে বাঁধন ছেঁড়া উল্লাস। মধু বলে উঠল, বামনরাও মালতীকে দোতলার ঘরে বন্ধ করে রেখেছিল। ও ব্যালকনি থেকে বিছানার চাদর ঝুলিয়ে নেমে এসছে। কি ডাকাত মেয়ে! মালতী দিকে চেয়ে দেখলাম তার মাথার চুল ভিজে, মুখে বিন্দু বিন্দু জলের ছিটে লেগে আছে, জামাকাপড় একটু এলোমেলো। সে মুখ টিপে হাসছে। আমি ঘাবড়ে গেলাম, পালিয়ে এসছে? তারপর? মধু বলল, তারপর আর কি, একটু ঘুরে বেরিয়ে আবার নিজের ঘরে উঠে শুয়ে পড়বে, কেউ জানতে পারবে না। মধু জোরে জোরে হেসে উঠল, দাও দাও, শিগগির সাইকেল দাও। হ্যাঁ, এই বর্ষার রাতে বেড়াতে বেরোবে? বর্ষা? বর্ষা কই? এর নাম কি বর্ষা? দাও তো সাইকেল। দুজনে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। আমি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো আমিও যেন ওদের প্রেমের ষড়যন্ত্রে শরিক হয়ে পড়েছি। তারপর বার তিনেক ওরা সাইকেল নিয়ে গিয়েছিল। আমি দরজা বন্ধ করার পর এসে দৌড়ে টোকা দিত, সাইকেল নিয়ে বেরিয়ে যেত। ঘণ্টাখানেক পরে ফিরে এসে সাইকেল রেখে আবার বাড়ি ফিরে যেত। আমি ওদের দেখতাম আর ভাবতাম, কি দুঃসাহসী ওরা! একবার যদি ধরা পড়ে তাহলে আর রক্ষে থাকবে না। এরকম ব্যাপারে মেয়ে পক্ষেরই অপমান বেশি তো, ওরা যদি ধরা পড়ে যায় তাহলে মধুকে প্রাণ বাঁচাতে হবে না। আর হলোও তাই। এ ব্যাপার বেশি দিন চলল না। একদিন রাত্রি 11টার সময় আমার দৌড়ে জোরে জোরে ধাক্কা পড়ল। আমি দরজা খুলে দেখি মধু আর মালতী দুজনেই বেশ দিশাহারা। মধু বলল, বামনরাও তাড়াতাড়ি সাইকেল দাও, ওরা জানতে পেরেছে। বললাম, সে কি, এত রাত্রে তোমরা যাবে কোথায়? মধু বলল, তা জানি না। এই সময় দূরে মোটর বাইকের ফটফট ফটফট শোনা গেল। মালতী চমকে উঠে বলল, ওই ওই দাদা আসছে। ওরা ওরা আর দাঁড়ালো না, দুটো সাইকেল নিয়ে বিদ্যুতের মতো বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু তার আগেই মোটর বাইক এসে দোকানের সামনে দাঁড়ালো।
মোটরবাইকে বসা ছেলেটি গলা চড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো, একটা মেয়ে আর একটা ছেলে এখান থেকে সাইকেল নিয়ে গেছে? আমি ঢোকিলে বললাম, হ্যাঁ নিয়ে গেছে। সে প্রশ্ন করলো, কোন দিকে গেছে? বললাম, তা তো দেখিনি। ছেলেটি লাফিয়ে সামনে এসে দাঁড়ালো। তার কোমরে খাপশুদ্ধ একটা ছোঁড়া গোজা রয়েছে, ভারী জোয়ান চেহারা, কিন্তু মুখের আদল থেকে চেনা যায় সে মালতীর দাদা। সে আমাকে ধমক দিয়ে বলল, তুই নিশ্চয়ই জানিস, বল তারা কোথায় গেছে। আমি মারাঠি মিষ্টি কথার গোলাম, কিন্তু চোখ রাঙিয়ে আমায় কেউ ভয় দেখাতে এলে আমার মাথা গরম হয়ে যায়। আমি একটা স্প্যানার তুলে নিয়ে বললাম, যাও আমার দোকান থেকে, নইলে দেবো মাথা ফাটিয়ে। এই সময় আরও একটা মোটর বাইক এসে দাঁড়ালো। তাতে বসা ছেলেটি বলল, জয়ন্ত, খবর পেয়েছি, ওরা সিংহগড়ের দিকে গেছে। মালতীর ভাই এক লাফে নিজের মোটর বাইকে বসলো। তারপর দুটো মোটর বাইক গর্জন করে ছুটে বেরিয়ে গেল। সে রাতে আমি আর কিছু দেখিনি। পরে জানতে পেরেছিলাম মধু আর মালতী সিংহগড় পর্যন্ত পৌঁছতে পারেনি। তারা যখন হ্রদের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় মোটর বাইকের গর্জন শুনতে পায় তারা। তারপর সাইকেল শুদ্ধই হ্রদে লাফিয়ে পড়ে। বামনরাও একটা নিঃশ্বাস ফেলে চোখ তুলল। ওদের মৃত্যু নিয়ে শহরে বেশ হইচই হয়েছিল, তাও ধীরে ধীরে থেমে গেল। একদিন বেশ বর্ষা নেমেছে। আমি 10টার মধ্যেই দোকানপাট বন্ধ করে শুয়ে পড়েছি। একটু ঘুম ঘুম এসছে, এমন সময় দৌড়ে একটা খুটখুট আওয়াজ হলো। আমার তন্দ্রা ছুটে গেল, আমি ধর্মড়িয়ে উঠলাম। ঠিক মধু যেভাবে ঠোকা দিত সেই ঠোকা। কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে রইলাম, আবার ঠোকা পড়ল। তখন উঠে গিয়ে দরজা খুললাম। বাইরে কেউ নেই, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জনমানুষ নেই। দরজা বন্ধ করে যেই পিছু ফেলেছি আবার টোকা। আবার দরজা খুললাম, কেউ নেই। গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার। এইবার কাছে হওয়ার পর বুঝতে পারলাম ওরা এসছে, ওরা ফিরে এসছে, ওরা সাইকেল চায়। দুটো সাইকেল বাইরে রেখে দরজা বন্ধ করলাম, আর টোকা পড়লো না। 10 মিনিট পরে দরজা খুলে দেখলাম সাইকেল অদৃশ্য হয়েছে। ঘন্টাখানেক বাদে বাইরে কিরিং করে শব্দ হলো, দরজা খুললাম, দেখলাম সাইকেল ফিরে এসছে। সেই থেকে প্রায় রোজ এই ব্যাপার চলছে। তুমি নিজের চোখে দেখে ফেলেছ, তোমার কাছে লুকোবার চেষ্টা বৃথা। কিন্তু আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ মধুমালতীর কথা জানে না। ওরা ভারী পয়মন্ত, 2 দিন না এলে আমার খদ্দের কমে যায়। তুমি কাউকে কিছু বলো না কিন্তু। আমি বললাম, বলবো না, কোনো দিন কাউকে কিছু বলবো না। এই সময় বাইরে সাইকেলের মৃদু ঘন্টি বাজলো।